সিয়াম, মালটাকে ডাক দে তো। নাহিদের অনুমতি পেয়ে সিয়াম মেয়েটাকে ডাক দেয়। মেয়ে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তার বাবা সরকারি চাকরি করে। ছোট একটা ভাই আছে, সে ক্লাস 9-এ পড়ে। মিমের ছোট থেকেই স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তাই কলেজ পাশ করে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে প্রথম বর্ষে ভর্তি হয়। আজ তার ভার্সিটির প্রথম দিন, তাই হলুদ একটা জামা পরে ব্যাগ কাঁধে নিয়ে ক্যাম্পাসে ঢুকে পড়ে। ক্যাম্পাসটা খুবই সুন্দর আর বড়, তাই সে ঘুরে দেখছিল। তখনই পিছন থেকে কেউ এই হলদে পড়ি কথাটা বলে জোরে ডাক দেয়। মিম চমকে উঠে পিছনে ফিরে তাকায়, দেখে বাইকের উপর আরাম করে বসে একটা ছেলে সিগারেট টানছে আর 3টা ছেলের পাশে দাঁড়িয়ে আছে। মিম বুঝতে পারছে না কাকে ডাকছে, হলদে পরি বলে। তাই সে আবার ঘুরে ঘুরে দেখতে থাকে ক্যাম্পাসটা, কিন্তু আবার কেউ এই চোখে চশমা হলুদ ড্রেস তোমাকে বলছি। কথাটা বলে ডাক দেয়। মিম আশেপাশে তাকিয়ে দেখে ক্যাম্পাসে এমন হলুদ ড্রেস সে ছাড়া আর কেউই পরেনি, তাই সে ছেলেগুলোর কাছে যেতে থাকে। মিম সবাইকে উদ্দেশ্য করে বলে, জি ভাইয়া, আমাকে এভাবে ডাকার কি কারণ? মিমের কথা শুনে নাহিদ হালকা করে ছোট্ট একটা হাসি দেয়। সিয়াম মিমকে বলে, মামুনি, ভার্সিটিতে নতুন এসেছো? মিম বুঝতে পেরেছে তার সাথে এখন কি করা হবে, তাই সে জবাব দেয়, জি ভাইয়া, প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আরাফ নিজের জায়গা থেকে হালকা সরে এসে মিমের পাশে দাঁড়িয়ে বলতে থাকে, তা মামনি, দেখতে তো খুব সুন্দর, রূপে তো আগুন ধরেছে। তা সেই আগুনের পড়ার একটু সুযোগ দিও আমাদের। মিম বুঝতে পারছে না কি বলছে এগুলো, তাই সে প্রশ্ন করে, ভাইয়া কি বলছেন? বুঝতে পারছি না। মিমের কথা শুনে নাহিদ বাইক থেকে নেমে সিগারেটের শেষ অংশে জোরে একটা টান দিয়ে মুখের সমস্ত ধোঁয়াগুলো মিমের মুখের উপর ছাড়ে। মিম জোরে জোরে কাশতে থাকে, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মিমের অবস্থা দেখে সবাই জোরে জোরে হাসতে থাকে। নাহিদ মিমের একেবারে কাছাকাছি চলে আসে, দুজনের নিঃশ্বাস দুজনের মুখের উপর পড়ছে। মিমের খারাপ লাগছে, তবুও নাহিদকে কিছু বলছে না। নাহিদ ডান হাত নিয়ে মিমের চুলের পিছনে চাপ দিয়ে ধরে কানের কাছে মুখটা নিয়ে বলতে থাকে, তোকে আমার পছন্দ হয়ে গেছে। নাহিদের কথাটা শেষ হওয়ার সাথে সাথে মিম সামান্য দূরে যেয়ে নাহিদের বাম গালে কষে একটা চড় মেরে চিৎকার করে বলে, তুই কি আমাকে সেসব মেয়েদের মতো পেয়েছিস যারা দেহ বিক্রি করে খায়? আমি কি পতিতা? এতই যদি মেয়েদের দেহের লোভ থাকে তাহলে পতিতারা চলে যা। কথাটা বলে মিম থামে না, দৌড়ে ক্লাসের দিকে চলে আসে। আর নাহিদ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম গালে হাত দিয়ে রাগে ফুঁসতে থাকে। এই ছেলে, তুমি অনেকক্ষণ ধরে দেখছি বাইরের দিকে চেয়ে আছো। নতুন এসেছো আর এখনই ক্লাসে মনোযোগ নেই। বাইরে তাকিয়ে কি দেখো? কথাটা শুনে রকি বাইরের দিকে দৃষ্টিটা সরিয়ে সামনে থাকা স্যারের দিকে তাকায়। তিনি রকিকে উদ্দেশ্য করে কথাটা বলে। রকি এতক্ষণ বাইরের নাহিদের কর্মকাণ্ড দেখছিল আর রাগে ফুঁসছিল। রকির ক্লাসের জানালা দিয়ে ভালো করেই বোঝা যায় যেখানে নাহিদরা বসে থাকে। রকি নিজের মাথাটাকে ঠান্ডা করে স্যারকে জবাব দেয়, স্যার, কিছু দেখছিলাম না, এমনি ভালো লাগতেছিল না, তাই বাইরের দিকে তাকিয়েছিলাম। স্যার চশমা ঠিক করে রকিকে বলে, নতুন জায়গায় প্রথম প্রথম এমন মনে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা তুমি কোথা থেকে এসেছো? রকি উত্তর দেয়, আমার নিজের কোনো শহর নেই, যেই শহরে পা রাখি ওইটাই আমার শহর হয়ে যায়। রকির এমন উত্তর শুনে সবাই অবাক।
বলে কি ছেলেটা, নিজের কোনো নির্দিষ্ট শহর নেই? রকি সবার দিকে চেয়ে ছোট করে একটা মুচকি হাসি দেয়। স্যার ক্লাস সম্পূর্ণ করে বাইরে চলে যায়। অনেক স্টুডেন্টের রকির সাথে বন্ধুত্ব করতে আসে, কিন্তু রকি ধনী পরিবারের কারোর সাথে বন্ধুত্ব করতে চায় না। রকির দৃষ্টি যায় সবার লাস্ট বেঞ্চে বসে থাকা একটা ছেলের দিকে, যার পরনে ময়লা ঢিলেঢালা সাদা কালারের শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো খানিকটা বড়, মুখে দাড়িতে ভরে গেছে, শরীরের রংটা হালকা কালো। কিন্তু কেউ ছেলেটার পাশে বসছে না, কারণ ক্লাসের সবাই ধনী পরিবারের সন্তান, ভালো ভালো জামা কাপড় পরা। কিন্তু ছেলেটা গরিব, শরীরে নেই ভালো জামা কাপড়, তাই তার পাশে কেউ বসছে না। রকি নিজের সিট থেকে উঠে দাঁড়ায় আর ছেলেটির পাশে গিয়ে বসে। রকিকে দেখে ছেলেটা অবাক হয়ে যায়, কেননা যেখানে কোনো স্টুডেন্ট তার আশেপাশে বসে না, তার সাথে বন্ধুত্ব করে না, কিন্তু আজ হঠাৎ করে নতুন একটা ধনী পরিবারের ছেলে নিজ ইচ্ছায় তার পাশে বসেছে। এটা যেন তার বিশ্বাস হচ্ছে না। রকি ছেলেটার হালকা উজ্জ্বল মুখটা দেখে মুচকি হেসে ছেলেটাকে বলে, নাম কি তোমার? ছেলেটা মাথা নিচু করে জবাব দেয়, আবির। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি রকি। বলেই হাতটা বাড়িয়ে দেয় আবিরের দিকে। আবির অবাক হয়ে যায়, বলে কি ছেলেটা, গরিব ছোট লোক একটা ছেলের সাথে ওর মতো স্মার্ট ছেলের ফ্রেন্ড হওয়ার হাত বাড়িয়ে দিয়েছে। বুঝতে পারছে না আবির কি করবে, তবুও ভদ্রতার জন্য আবির কাঁপতে কাঁপতে হাতটা রকির সাথে মিলায়। রকি স্মিত হাসে। রকি কখনো ধনীদের পছন্দ করে না, গরিবের প্রতি সে নিজের একটা টান অনুভব করে, তাই সে গরিবের উপর অত্যাচার সহ্য করতে পারে না। রকি আবিরকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে আসে, ক্যাম্পাসের আম গাছের নিচে বসে পড়ে। আবির রকির সাথে কথা বলতে কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। রকি আবিরকে প্রশ্ন করে, আবির, ওইখানে কতগুলো ছেলে বাইকের উপর বসে থাকে, ওরা কারা? জানিস বা চিনিস তুই? আবিরের খুবই পরিচিত ছেলেগুলো, নাহিদ, সিয়াম, আরাফ, সাকিন, যারা ভার্সিটির প্রথম দিন থেকে আবিরকে জাগ দেয়। আবির চায় না নাহিদের কাছে যাতে রকি জাগ খায়, তাই সে সাবধান করার জন্য বলে, বাইকের উপর আরাম করে যে বসে থাকে ওর নাম নাহিদ। এই ভার্সিটির সভাপতির ছেলে খুবই খারাপ, ছোট বড় সবার জন্য একটা আতঙ্ক, কারণ সে প্রতিদিন কারো না কারোর সাথে র্যাগিং করে। আর পাশে যারা থাকে সবাই তার বন্ধু, বড়লোক ঘরের সন্তান, তাই ক্ষমতার জোরে এগুলো করে। তুই নাহিদের কাছ থেকে দূরে দূরে থাকবি। রকি হাসতে থাকে আবিরের কথা শুনে আর বলতে থাকে, আবির, তুই হয়তো জানিস না আমি কে, আমার ক্ষমতা কতটুকু, তাই ওই নাহিদকে ভয় পাওয়ার কিছু নেই। হতে পারে আমার পরিচয় পেলে আমার সাথে এমন করবে না, আমি দেখি সে আমার সাথে কি কি করতে পারে। আবির সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে রকির দিকে। সে বুঝতে পারছে না রকির কি এমন ক্ষমতা আছে যার কারণে সে নাহিদকে ভয় পাচ্ছে না, তাই সে প্রশ্ন করে ফেলে, রকি, তোর কি এমন ক্ষমতা যার জন্য তুই নাহিদকে ভয় পাচ্ছিস না? রকির কাছে আবিরের করা প্রশ্নটা ভালো লাগে, কিন্তু রকি এখনই তার পরিচয় কাউকে দিতে চায় না, তাই আবিরকে বলে, আবির, তুই কি মিস্টার কিংকে চিনিস? আবির মাথা নাড়ায়, যার মানে সে এমকে কে চেনে। জানিসই তো তার কি ক্ষমতা আছে। আমার একটা বড় ভাই আছে যে এমকের সাথে কাজ করে। এখন যদি নাহিদ আমার সাথে খারাপ কিছু করে, তাহলে বড় ভাইকে বললে সে এসে নাহিদকে যা করার তাই করবে। তবে আমি দেখতে চাই সে আমার সাথে কিছু করে কিনা। রকির কথা শুনে আবিরের কেমন যেন বুকের ভিতর প্রশান্তির বাতাস বয়ে যায়, যেন অনেক দিনের কিছু আশা পূরণ হতে যাচ্ছে। আচ্ছা রকি,
তুই তো কত ধনী পরিবারের সন্তান, কিন্তু তুই নিজে স্মার্ট হয়ে কেন একটা বস্তির গরিব ছেলের সাথে ফ্রেন্ডশিপ করলি? তুই চাইলেও তো কত ধনী ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব করতে পারতি, কিন্তু তা করিসনি কেন? রকি নিজের চোখ জোড়া বন্ধ করে সামনে ভেসে ওঠে তার মায়ের রক্তাক্ত দেহটার কথা। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবিরকে জবাব দেয়। জানিস, আমিও তোর মতো কোনো এক সময় গরিব বস্তিতে থাকতাম, কিন্তু সময়ের সাথে সব বদলে আমার জীবনটা উচ্চ শিখরে পৌঁছে গেছে। আমার মার নিষেধ ধনী পরিবারের সন্তানের সাথে যেন চলাফেরা না কি, আর এমনিতেই আমার এই বিলাসিতার জীবন ভালো লাগে না। তাই মূলত আমি তোর সাথে বন্ধুত্ব করেছি, এই আর কি, আর কি না। রকির এরকম উত্তরে রকির প্রতি আবিরের শ্রদ্ধা বৃদ্ধি পায়। আবির আবারও রকিকে প্রশ্ন করে, আচ্ছা রকি, তখন যে স্যার তোকে জিজ্ঞেস করেছিল তুই কোন শহর থেকে এসেছিস, তখন এমন রহস্যময় উত্তর দিয়েছিস কেন, সেটা বল। রকি মুচকি হেসে জবাব দেয়, আমি রহস্যময় ছেলে হতে পারি, কিন্তু সব জায়গায় রহস্যময় কথা বলি না। আমার ওই কথার মানে চাইলেই স্যার বের করতে পারবে। এখন তোকে আর বলতে হবে না, তুই নিজেই আমার কথার উত্তর পেয়ে যাবি। কথাটা বলে রকি বসা থেকে উঠে দাঁড়ায় আর আবিরকে বলে, চল আবির, তোকে বাসা পর্যন্ত ড্রপ করে দিয়ে আসি। আবিরও বসা থেকে উঠে দাঁড়ায় আর রকিকে বলে, ভাই তুই গরিবের সাথে চলাফেরা করতে পারিস, কিন্তু গরিবের বাড়িতে যেতে পারবি না, কারণ গরিবদের বাসার অবস্থা অনেক খারাপ, যা তুই সহ্য করতে পারবি না। রকি মুচকি হাসে। চোখটা বন্ধ করলে ছোটবেলার কিছু দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। রকি আবিরের পিঠে হালকা বাড়ি দেয়, পকেট থেকে বাইকের চাবিটা বের করে হাতে ঝাঁকাতে ঝাঁকাতে বাইকের কাছে যায়। রকি বাইকটা জোরে টান দিয়ে আবিরের সামনে এনে থামায়, হাতের ইশারায় বাইকে উঠতে বলে আবিরকে। আবির কিছু একটা ভেবে বাইকের পিছনে উঠে বসে। ভার্সিটির অনেকের কাছে এটা যেন সহ্য হচ্ছে না। এত ধনী পরিবারের ছেলে একটা গরিব খ্যাত ছেলেকে তার বাইকের পিছনে বসিয়েছে। রকি বাইকটা ছোট একটা বসতির সামনে থামায়। আবির বাইক থেকে নেমে রকিকে বলে, ভদ্রতার জন্য বললাম বাসায় আসার জন্য, কিন্তু ব্যাচেলার মানুষ একা থাকি, আমার বাসার পরিবেশ ভালো না, তাই বাসায় আসার জন্য বললাম না, কিছু মনে করিস না। রকি মুচকি হেসে বলে, আরে তুই না বললেও আমি যেতাম, কিন্তু আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যার জন্য আজ যেতে পারবো না। অন্য আরেক দিন অবশ্যই যাব, তুই না করলেও। আবিরের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে রকিকে বিদায় জানায় আর ভাবতে থাকে রকির সম্পর্কে। হঠাৎ কোথা থেকে যেন আবিরের কাছে উদয় হলো এক অচেনা আগন্তুক, আর সেই ভাইয়ের মতো বন্ধুর হাত বাড়িয়ে দেয়। রকি, আমি পরের বার এমপি নির্বাচন করতে চাই, তুই এটার ব্যবস্থা করে দিবি। কিছুক্ষণ আগেই মেয়র সাদ্দাম খান রকিকে দেখা করার জন্য ডাকে। আবিরকে নামিয়ে দিয়েই রকি সাদ্দামের বাগান বাসতে চলে আসে। দুজন দুজনের সামনাসামনি বসে, কারোর মুখে কোনো কথা নেই। সাদ্দাম জানে রকি ঠান্ডা মাথার খেলোয়াড়, তাই সে নিজ থেকে রকিকে উদ্দেশ্য করে কথাটা বলে। রকি কিছুই বলে না, পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট চালায় আর বিষাক্ত ধোঁয়াগুলো নাক দিয়ে ছাড়তে থাকে। সাদ্দাম জানে রকির এই একটা বদ অভ্যাস আছে, সেটা হলো সে সিগারেটের ধোঁয়া নাক দিয়ে বেশি ছাড়ে। রকি একটু শব্দ করে হাসে, যেই হাসিতে লেগে আছে রহস্যময় কিছু আভা, আর সাদ্দামকে বলে, সাদ্দাম ভাই, সবাই জানে গুরুত্বপূর্ণ কথার সময় আমার হাসি আসে, কী জন্য হাসি পায় জানি না আমি, তবে আমার মাইন্ড খেলার জন্য হাসাটা খুবই প্রয়োজন। আমি জানতাম আজ হঠাৎ কেন আমাকে ডেকেছেন, তাই হেসেছি। তবে পরের বার এমপি নির্বাচন করতে হলে তো রফিক চৌধুরীকে সরিয়ে দিতে হবে।
সাদ্দামও পকেট থেকে একটা সিগারেট বের করে টানতে থাকে আর রকিকে বলে, আমি জানি তুই চাইলে কোনো কিছুর ব্যাপার না, তবে রফিক চৌধুরীকে সরানো এতটা সহজ হবে আমার মনে হয় না। রকির কানে কথাটা বারবার বাজতে থাকে, তাই সে রেগে পাশে থাকা কাচের ফুলদানিটা ভেঙে ফেলে, জোরে চিৎকার দিয়ে বলে, এই রকির কাছে কোনো কিছু অসম্ভব নেই। আমি পারি, সব পারি। আমি রফিক চৌধুরী কেন আরও উপরের কাউকে মারতে আমার সময় লাগবে না। একটা ফোনই যথেষ্ট। আপনি পরের বার এই সিটির এমপি হবেন। সাদ্দাম মুচকি হাসে। সে জানে রকি পারে না, এমন কোনো কাজ নেই। রকি একবার যে কাজ হাতে নেয় ওইটা ছিনিয়ে নেওয়ার বুক আছে তার। রকি, তোমার কি অতীতের কথা মনে পড়ে? রকি চোখ জোড়া বন্ধ করে অতীতের কিছু ঘটনা তার চোখের সামনে ভেসে উঠছে। রকি চায় না অন্ধকার অতীতকে সামনে এনে সদ্য ভবিষ্যৎটাকে নষ্ট করা, তাই সে বসা থেকে উঠে দাঁড়ায় আর সাদ্দামকে উদ্দেশ্য করে বলে, এই শহরে আমার পরিচয় আমি আর আপনি ছাড়া কেউ জানে না। আমি চাই না কেউ আমার সম্পর্কে কিছু জানুক, তাহলে কিন্তু পরেরটা আর নাই বললাম। আসি আমি, রাতে একটা মিশনে যেতে হবে। শহরে নতুন এসেই ঝামেলাটা না করলেই পারতে, তা আজ রাতে আর শেষ দিন। হয়তো কোনো এক পাপিষ্ঠের গরিবদের কাছ থেকে টাকা লুটে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে। কথাটা বলে রকি মেইন দরজাটা খুলে বাইরে বেরিয়ে যায়। সাদ্দাম চাইলেও রকিকে আটকাতে পারবে না, তাই বৃথা চেষ্টা করে লাভ নেই। ঢাকার একজন প্রভাবশালী ব্যবসায়ী আহাদ চৌধুরী আজমিরপুরের অফিসে বড় একটা মিটিং ছিল, যার জন্য আসতে একটু রাত হয়ে গেছে। গুলশানের নির্জন এলাকা দিতে গাড়িটা চালাচ্ছে আহাদ চৌধুরীর ড্রাইভার শামীম। আহাদ চৌধুরী ভিতরে বসে বসে মোবাইল চালাচ্ছে। চারিদিকে অন্ধকার, দূরে দূরে দেখা যাচ্ছে ল্যাম্পপোস্টের আলো। হঠাৎই শামীম দেখতে পায় রাস্তার মাঝে বাইকের উপর আরাম করে বসে আছে কোনো এক আগন্তুক, মুখে তার জ্বলন্ত সিগারেট। শামীম দূর থেকে গাড়ির হর্ন বাজায়, কিন্তু আগন্তুক বাইকের উপর স্থির বসে আছে। শামীম রেগে গাড়িটা থামায়। আহাদ গম্ভীর গলায় বলে, শামীম, তাড়াতাড়ি গাড়ি চালাও, বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। তুমি এখানে গাড়ি থামালে কেন? শামীম জবাব দেয়, স্যার, সামনে কে যেন বাইক দাঁড়া করিয়ে বাইকের উপর বসে সিগারেট টানছে। গাড়ি থেকে নেমে দেখো, হয়তো মদ পান করে নেশা ধরেছে, তাই পাগলের মতো এখানে বসে আছে। শামীম গাড়ি থেকে নেমে আগন্তুককে উদ্দেশ্য করে বলে, এই কে তুই? মদ খেয়ে মাঝ রাস্তায় বাইকের উপর বসে মাতলামো করছিস? রাস্তা থেকে বাইকটা সরা তাড়াতাড়ি। কিন্তু আগন্তুকটা বাইরের উপর স্থির হয়ে বসে বসে সিগারেট টানছে। শামীম রেগে গিয়ে আগন্তুকের কাছে যায়। আগন্তুকের পরনে কালো মাফিয়া ড্রেস, কাটা মাস্কের জন্য মুখটা বোঝা যাচ্ছে না। শামীম আগন্তুকের কলার ধরতে যাবে, তখনই কোথা থেকে যেন একটা স্নাইপারের বুলেট এসে শামীমের হাতে লাগে। শামীম জোরে চিৎকার দিয়ে দূরে ছিটকে পড়ে। আগন্তুকটা এটা দেখে জোরে জোরে হাসতে থাকে। হঠাৎ বাইরে থেকে জোরে চিৎকারের আওয়াজ পেয়ে আহাদ গাড়ি থেকে নেমে দেখে শামীম নিচে বসে চিৎকার করে কান্না করছে। সামনে বাইকের উপর আরাম করে বসে সিগারেট টানছে একটা কালো অভাই। আহাদ চিৎকার দিয়ে বলে, এ কে তুই? শামীমের হাতে গুলি করেছিস কেন? আগন্তুকটা বাইক থেকে নেমে দাঁড়িয়ে বাম হাতে থাকা অর্ধেক সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে দেয়। আগন্তুকটা হাসতে থাকে আর বলতে থাকে, আমি কে? আমাকে তুই চিনবি না, কিন্তু আমি তোকে খুব ভালো করে চিনি। ঢাকার অন্যতম ড্রাগ ব্যবসায়ী, গরিবের টাকা লুটে নিজের ব্যাংক ভরতেছিস, গুন্ডা দিয়ে চাঁদা তুলিস, আর সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে আছিস। এগুলো কেউ জানে না। আহাদ অবাক হয়ে যায়। এত কিছু করে কিন্তু কেউ জানে না তার এই গোপন করা ব্যবসার কথা। তাই আহাদ ভয়ে ভয়ে বলতে থাকে,
কে তুমি আর আমার সম্পর্কে এগুলো কি করে জানো? আগন্তুক মাস্কের ভিতর মুচকি হেসে জবাব দেয়। আমি তোর সম্পর্কে আরো অনেক কিছু জানি। 3টা বউ তোর, কিন্তু কোনো বই এ কথা জানে না। রাতের পর রাত মেয়ের নেশে ডুবে থাকিস তুই। আরো শুনবি? এবার আহাত কান্না করে দেয়। তুমি এগুলো জানো কিভাবে? প্লিজ এই বিষয়টা আমাদের মধ্যে রেখে দাও। তুমি এবার শামীমকে গুলি করলে কেন? কি চাও তুমি বলো, আমি দিয়ে দেব এখনই। তবুও আমাকে কিছু করবে না প্লিজ। আগন্তুকটা জোরে হাসতে হাসতে বলে। তুই আমাকে কি দিবি? এখন তো আমি তোকে তোর জীবনটা ভিক্ষা দিতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ আমার একটা সমস্যা আছে। তুই আমার অপছন্দের কিছু কাজ করেছিস যেটা আমার সহ্য হয়নি, তাই তোকে আজ একেবারে শান্ত করতে চলে এলাম। ভাই বলেন, আমি আপনার অপছন্দের কি কাজ করেছি যার জন্য আমার সাথে এমন করছেন? তুই গরিব দুঃখীদের টাকা মেরে খাস, তাদের কাজের সঠিক পারিশ্রমিক দিস না। ভাই এখন থেকে সব সঠিকভাবে দেব, আমাকে ছেড়ে দেন প্লিজ। ভাই আপনাকে কত দিতে হবে বলেন, আমি দিয়ে দেব, তবুও আমাকে প্যারানে মারবেন না প্লিজ। মনে আছে কিছু মাস আগের কথা? তোর একটা বিল্ডিং তৈরি করতে যে 50 জন শ্রমিক মারা গেছে, কিন্তু তুই একটা মৃত শ্রমিকের পরিবারকে 10,000 টাকা করে দিয়েছিস। সেই গরিব শ্রমিকের জীবনের মূল্য কি 10,000 টাকা? বল আমাকে। ভাই গরিবের জীবনের কোনো মূল্য নেই, এরা বেঁচে থেকে দেশের জনসংখ্যা বৃদ্ধি করছে। আর আমি এখন আপনাকে একটা অফার করছি, গাড়িতে 50 লক্ষ টাকা একটি ব্রিফকেস আছে, আপনি সব টাকাগুলো নিয়ে আমাকে ছেড়ে দেন। কথাটা শুনে আগন্তুকটা পিছন থেকে একটা ধারালো ছুরি বের করে আহাতের দিকে এগিয়ে যায়। আগন্তুকের কাণ্ডে আহাত ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু আগন্তুকটা আহাদের ডান হাত থেকে আহাতের ডান হাতটা ধরে কেটে ফেলে। হালকা চাঁদের আলো দূর থেকে ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে, তাজা রক্তগুলো পিচ ঢালা রাস্তায় পড়ে যাচ্ছে। কুনুই আর কবজির মাঝ বরাবর থেকে কাটা হয়েছে হাতটা, কাটা অংশটুকু রাস্তায় পড়ে আছে। আহাত ব্যথায় জোরে জোরে চিৎকার করে কান্না করছে। আগন্তুকটা জোরে জোরে হাসতে হাসতে বলে, তোর কি মনে হয় আমি মাটি দিয়ে তৈরি না? আমি পাথর দিয়ে তৈরি। হতে পারে মাটির তৈরি কিছু মানুষ আজ কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু আমি তেমন না। একটা গরিবের জীবনের মূল্য তোর কাছে 10,000 টাকা, কিন্তু তোর জীবনটার দাম অনেক বেশি, 50 লক্ষ টাকা। গরিব মানুষ পৃথিবীতে থাকা মানে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাওয়া। আরে ওদের মতো গরিব বেঁচে না থাকলে তোর মতো ধনীদের নিজের কাজে নিজে করে খেতে হতো। আমি যেই ডিসিশন একবার নিয়ে নেই সেটা ভাঙার ক্ষমতা কারো নেই। আহাতের ভয় আর ব্যথায় গলা শুকিয়ে গেছে। এখন যদি পানি পান করতে করতে পারত তাহলে একটু শান্তি পেত। আহাদ এখন নিজের মৃত্যু যেন নিজের সামনে দেখতে পাচ্ছে। সে কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, ভাই আমাকে একটা সুযোগ দেন, আমি আর কখনো এমন করব না, আমাকে আমার জীবনটা ভিক্ষা দেন প্লিজ প্লিজ। সুযোগ? এই রকি কাউকে দ্বিতীয়বার চান্স দেয় না, তোর সময় চলে এসেছে। বলেই ধারালো ছুরিটা দিয়ে লম্বা করে বকের পাশে একটা আঁচার দেয়। আহাতের মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, রাস্তায় পড়ে থাকে। আগন্তুক ছুরিটা দিয়ে আবারও আহাতের পেটের মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। আহাত নিচে পড়ে যায়, চোখ জোড়া ঘোলা অবস্থায় পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। আগন্তুকটা আহাদের মৃতদেহের পাশে একটা কঙ্কালের ট্যাটু এঁকে বাইকটা নিয়ে গভীর অন্ধকার রজনীতে মিলিয়ে যায়। ব্রেকিং নিউজ, কাল রাতে কে বা কারা যেন গুলশানের 14 নম্বর ওয়ার্ডে ঢাকার টপ বিজনেসম্যান আহাদ চৌধুরীকে মারাত্মকভাবে খুন করে পালিয়ে যায়।
আহাদ চৌধুরীর লাশের পাশে ওনার গাড়ির ড্রাইভার শামীমকেও আহত অবস্থায় পাওয়া যায়। শামীমকে ঘটনাস্থল থেকে হসপিটালে ভর্তি করা হয়। শামীমের জ্ঞান ফিরলে জিজ্ঞাসাবাদ করা হবে। আহাদ চৌধুরীর লাশটা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো কোনো ক্লু পাওয়া যায়নি খুন সম্পর্কে। আজ এই পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শহরের সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়েছে। আবির ভার্সিটিতে আসার সময় একটা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল আর টিভিতে সংবাদটা দেখছিল। সংবাদ দেখে তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আবার আহাদের লাশের পাশে কঙ্কালের ট্যাটু, পাশে বড় করে এমকে লেখা। তার মানে খুনটা মিস্টার কিং করেছে। ভাবতেই আবিরের ঘাম বেরিয়ে যাচ্ছে। সে এত কিছু না ভেবে ভার্সিটির দিকে রওনা দেয়। রকি আজও তার R15টা নিয়ে ভার্সিটিতে প্রবেশ করে। বাইকটা পার্ক করে ক্লাসরুমের দিকে আসবে, তখনই কোথা থেকে একটা মেয়ে এসে রকিকে জড়িয়ে ধরে। রকি অবাক হয়ে যায়। হঠাৎ করে অজানা অচেনা একটা মেয়ে এমন কাজ করবে ভাবতেই পারছে না। এই কে আপনি? আর আমাকে এইভাবে জড়িয়ে ধরার মানে কি? আমি নীলা, তোমার সাথেই পড়ি। কাল তোমাকে দেখে তোমার উপর ক্র্যাশ খেয়েছি। জীবনে প্রথম কোনো ছেলেকে দেখে আমার এত পছন্দ হয়েছে। আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? কালকের দেখায় আজই ভালোবেসে ফেলেছেন আমাকে? এগুলোকে ভালোবাসা বলা হয় না, আবেগ। সব কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। রকি, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা আবেগ না, এটা আমার ভেতর থেকে আসা অনুভূতি। বিশ্বাস করো আমাকে, প্লিজ অ্যাকসেপ্ট করে নাও আমাকে। দেখেন নীলা, আপনাকে আমি আজ প্রথম দেখেছি, আর আজই ভালোবাসি বলে দিব এটা সম্ভব না। ভালোবাসার প্রধান অস্ত্র হলো মন। দুইটা মন মিল থাকলে ভালোবাসা হয়, কিন্তু আমি এখনো আপনার প্রতি কিছু ফিল করতে পারছি না, তাই এটাকে বোকামি ছাড়া আর কিছুই বলবো না আমি। আচ্ছা, সময় নাও, কিন্তু বেশি সময় আমি তোমাকে দিতে পারবো না। আরেকটা কথা, তুমি এখন আমার জিনিস। কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। বুঝতে পারছো আমার কথা? রকি বিরক্ত বোধ করছে নীলার সাথে কথা বলতে। মেয়েটা বেশি কথা বলে, যা রকির একটুও ভালো লাগে না। তাই মাথাটা নাড়িয়ে ক্লাসের দিকে চলে আসে। ক্লাসে এসেই চোখ যায় পিছনের সিটে আবিরের সাথে কিছু ছেলে মজা করছে, আর আবির মাথাটা নিচু করে সব সহ্য করছে। রকির যেন এটা সহ্য হয় না, তাই রেগে সেখানে যে বলতে থাকে, এখানে কি হচ্ছে? সবাই আবিরের সাথে এমন করছো কেন? পিছন থেকে রকির গলার আওয়াজ পেয়ে সবাই পিছনে ফিরে তাকায়। দেখে রকি রাগী মুডে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর মধ্যে থেকে ইয়াসিন নামের ছেলেটা হাসতে হাসতে বলে, সবাই দেখ, আবিরের বড়লোক বন্ধু চলে এসেছে। শালা যে কি করেছে কে জানে, যার জন্য রকির মতো ধনী একটা ছেলে খ্যাতটার সাথে বন্ধুত্ব করেছে। এই ছেলে, মুখ সামলে কথা বলো। আবির প্রথমে এসে আমার সাথে বন্ধুত্ব করেনি, বরং আমি আগে যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। তোমাদের যা বলার আমাকে বলো। আবিরকে এগুলো বলছো কেন? রকির কথা শুনে সবাই অবাক। রকি ছেলেটা বলে কি এত ধনী হয়েও গরিব ছেলের সাথে নিজ ইচ্ছায় বন্ধুত্ব করছে? ছেলেগুলো সেখানে আর দাঁড়ায় না, চলে আসে নিজ নিজ সিটে। রকি যে আবিরের পাশে বসে। আবির মাথাটা উঁচু করে রকিকে বলে, রকি, আমার জন্য তোকে অনেক কথা শুনতে হবে। এর চেয়ে ভালো হবে তুই আমার সাথে আর বন্ধুত্ব রাখ না। আবিরের কথা শুনে রকি মুচকি হেসে বলে, বন্ধুত্ব যখন করেছি সেটা ধরে রাখার শক্তি আমার আছে। কথায় আছে না যে পিছু লোকে কিছু বলে, ঠিক তেমনি অনেকে অনেক কিছু বলবে, কিন্তু তোকে থামা যাবে না। তাহলে তুই উচ্চ শিক্ষরে পৌঁছাতে পারবি। আচ্ছা আবির, তুই আমাদের ক্লাসের নীলা নামের মেয়েটাকে চিনিস? ভালো করে চিনি। কেন, তুই হঠাৎ নীলার কথা জিজ্ঞেস করছিস কেন? কিছু হয়েছে? না, তেমন কিছু হয়নি। ক্লাসে আসার আগে আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি সময় নিয়েছি। বলতে পারিস বিরক্ত লাগে মেয়েটাকে। এখন নীলার সম্পর্কে তুই যা জানিস আমাকে বল। ন্যায়দের ছোট বোন নীলা খুবই রাগী একটা মেয়ে। আমাকে একদমই সহ্য করতে পারে না। গরিবদের দু চোখে দেখতেই পারে না।
বড় লোকের মেয়ে ভাবে একটু বেশি দেখায়। ভালো না মেয়েটা আমার কাছে মনে হয়। এবার তুই ভেবে দেখ সম্পর্ক করবি নাকি করবি না। আমার কাছেও মেয়েটা ভালো মনে হয়নি, আবার সামনে আসলে না করে দিব। আর আমি ভালো মেয়ে না পেলে এইসবে জড়াবো না। আবির কিছু বলতে যাবে এর আগে ক্লাসে স্যার চলে আসে। সবাই স্যারকে সম্মান জানায়। স্যার ক্লাস করাতে করাতে একসময় স্যার রকিকে প্রশ্ন করে, এই নতুন ছেলে রকি, তুমি দাঁড়াও। রকি বসা থেকে উঠে দাঁড়ায় আর বলে, জি স্যার। স্যার এমন একটা প্রশ্ন করে যা শুনে রকি মুচকি হেসে জবাব দিতে শুরু করে। আচ্ছা রকি, তুমি তো নতুন, তাহলে তোমাকে সহজ একটা প্রশ্ন জিজ্ঞেস করি। অনেকেই বলে ধনীরা নাকি গরিবের হক মেরে খায়। এই সম্পর্কে তোমার কি মতামত? তুমি নিজে থেকে ব্যাখ্যা করো। রকি স্যারের প্রশ্ন শুনে মুচকি হাসে, কারণ প্রশ্নের উত্তরটা তার জানা আছে, তাই সে বলতে থাকে, স্যার, সব ধনী লোক যে গরিবের কাছ থেকে তার হক মেরে খায় এটা আমি বলবো না। কারণ মানুষের মধ্যে ভালো খারাপ আছেই। হয়তো কিছু লোক মনে করে গরিবের হক মেরে নিজে আরও ধনী হয়ে যাবে, আবার কিছু লোক নিজের সম্পদ কমানোর জন্য গরিব দুঃখীদের দান করে দেয়। এই শহরে এমন অনেক প্রভাবশালী লোক আছে যারা গরিবের হক মেরে খায়, কিন্তু দেখা গেছে কিছুদিন পরই সে কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমি জানি না কেন ধনীরা গরিবদের সাথে এমন করে, তবে আমার জীবনের একটা বড় লক্ষ্য এই গরিব দুঃখীদের জন্য কিছু একটা করে যাওয়া। স্যার, আমার অবস্থানটা যতই দূরে বা বড় হোক না কেন, গরিবের সাথে কেমন যেন একটা আত্মার সম্পর্কে প্রকাশ পায় আমার মাঝে। আমি এখানে কারো প্রিয় হওয়ার জন্য মিথ্যে মিথ্যে কথা বা উদ্দেশ্য করিনি, যতটুকু পেরেছি নিজ থেকে উপস্থাপন করেছি। ধন্যবাদ। রকি, তুমি ঠিক বলেছ। আমাদের সবারই উচিত গরিবদের জন্য নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। রকি অনুমতি নিয়ে নিজের সিটে বসে ক্লাস সম্পূর্ণ করে। ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে যায় আবির আর রকি। আজ প্রচণ্ড গরম পড়েছে। গ্রীষ্মের দুপুর, সূর্য মাথার উপরে সোজা কিরণ দিচ্ছে। রকি আর আবির আম গাছটা নিচে যে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। পিনপিন নীরবতা বিরাজ করছে দুজনের মধ্যে। নীরবতা ভেঙে প্রথমে রকি বলা শুরু করে, কিরে আবির, চুপ করে আছিস কেন? মন খারাপ নাকি? না রে, বসে বসে তোর কথা চিন্তা করছি। রকি অবাক হয়ে বলে, আমার কথা আবার কি চিন্তা করছিস? আবির মুচকি হাসি দিয়ে বলে, তুই একজন ধনী পরিবারের ছেলে হয়ে গরিবের প্রতি তোর কত ভালো ভালো ধারণা, কিন্তু কিছু ধনী ছেলে মেয়ে আছে যারা গরিবদের জন্য সহ্য করতে পারে না। তুই তাদের তুলনায় কত আলাদা, এটা চিন্তা করছিলাম। আবির শোন, যখন তোর কাছে অনেক অনেক টাকা থাকবে তখন তুই ভুলে যাবি যে তুই কে, আর যখন তোর কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুই কে। রকি, তুই কি জানিস তুই খুবই রহস্যময় কথা বলিস? রকি মুচকি হাসে, জানি আমি রহস্যময় কথা বলি, কিন্তু তা বের করার জন্য রহস্যময় লোকের প্রয়োজন। রকি সকালের সংবাদ দেখেছিস? কাল রাতে কে বা কারা যেন আহাদ চৌধুরীকে মেরে পালিয়ে গেছে। আহাদ চৌধুরী? সেটা আবার কে? আমি তো চিনি না, তবে সকালে ভার্সিটিতে আসার সময় অনেকের মুখে বলতে শুনেছি আহাদ চৌধুরী নামে কাউকে সন্ত্রাসীরা মেরে পালিয়ে গেছে। তুই ঢাকায় থাকিস আর আহাদ চৌধুরীকে চিনিস না? আহাদ চৌধুরী হচ্ছে ঢাকার টপ বিজনেসম্যান, কিন্তু লোকটা বেশি ভালো ছিল না। কেন, উনি আবার কি করেছে? কিছুদিন আগে ওনার একটা বিল্ডিং ভেঙে পড়ে 50 জনের মতো লোক মারা গেছে। সবাই আমাদের বস্তিতে থাকতো। মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 10,000 টাকা করে দিয়েছে। ওনার কাছে একজন গরিব শ্রমিকের জীবনের মূল্য মাত্র 10,000 টাকা। তাই আমার কাছে মনে হয়েছে আহাদ চৌধুরীর মৃত্যু হওয়াতে অনেকেই খুশি। আমার কি মনে হয় আবির আহাদের খুনটা হয়েছে তার এই অপকর্মের জন্য। লোকটাকে দেখতেই কেমন জানি খারাপ খারাপ মনে হয়। ঠিক বলেছিস তুই। রকি দেখ, সামনে তাকে নাহিদ ভাই আমাদের হাতের ইশারায় ডাকছে।
চল আমরা এখান থেকে চলে যাই, নয়তো উনি কোনো না কোনো ঝামেলা করে আমাদের সাথে। সিনিয়র বড় ভাই ডাকছে, এখন তো যেতেই হবে, যতই ঝামেলা করুক। চলো আমার সাথে। কিরে আবির, কতক্ষণ ধরে তোকে ডাকছি, আসতে এত লেট হলো কেন? আবির মাথাটা নিচু করে জবাব দেয়। ভাই হাতে ইশারায় ডাকছিলেন তো, তাই বুঝতে পারছিলাম না কাকে ডাকছিলেন, দুঃখিত ভাই। বুঝতে পারছি। তা এই নতুন ছেলেটা কে? ভার্সিটিতে নতুন এসেছে মনে হচ্ছে। জি ভাই, নতুন ভর্তি হয়েছে আমাদের সাথেই। এই তোর নাম কি? রকিকে উদ্দেশ্য করে বললাম। ভাই ওর নাম রকি। আমি তোকে জিজ্ঞেস করছি। আবির মাথাটা নিচু করে বলে। জি না ভাই। এ রকি, তুই আমাকে চিনিস না আমি কে? না ভাইয়া, আমি আপনাকে চিনি না। আর আমি তো কালকে মাত্র ভর্তি হয়েছি, কারো সাথে তেমন পরিচয় হয়নি। তা এবার আপনার পরিচয়টা দিয়ে দেন। আমি নিজে পরিচয় নিজেতে পছন্দ করি না। কিছুদিন ভার্সিটিতে ঘোরাঘুরি কর, এমনিতে আমার পরিচয় পেয়ে। ভাইয়া, যদি কোনো গুরুত্বপূর্ণ কিছুর জন্য ডেকে থাকেন তাহলে বলেন, নয়তো আমরা চলে যাই। রকির কথা শুনে নাহিদ পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায় আর মুখের বিষাক্ত ধোঁয়াগুলো রকির মুখের উপর ছেড়ে দিয়ে বলতে থাকে। বড় ভাই যখন ডাক দিয়েছে তাহলে সেটা গুরুত্বপূর্ণ কথাই হতে পারে। তোকে আমি কাল থেকেই দেখছি তুই ভার্সিটিতে এসে খুব ভাব নিয়ে ঘোরাঘুরি করছিস। কালই বলতাম, কিন্তু প্রথম দিন তাই কিছু বলিনি। আজ আবার তুই একটা ভুল করলি। কেন ভার্সিটিতে এত ভাব ধরে আসতে হবে তোর? কাল থেকে যেন আমি এমন আর না দেখি। আজ তোকে সাবধান করে দিলাম, মনে থাকার জন্য কথাটা। তোরা এখন যেতে পারিস। রকি বুকের উপর ঝুলিয়ে রাখা চশমাটা ফু দিয়ে চোখে লাগিয়ে ভাব নিয়ে বলতে থাকে। ক্যাম্পাসটা কারো বাবার না, যার যেমন ইচ্ছে সে সেইভাবে চলবে। আর আমি কাল থেকে আরও বেশি করে ভাব নিয়ে ভার্সিটিতে আসব। দেখি আপনি আমার কি করতে পারেন। কথাটা বলেই আবিরের হাত ধরে টানতে টানতে চলে আসে সেখান থেকে। দেখছিস না ছেলেটা কেমন খারাপ, তোর সাথে কেমন ব্যবহার করে। এগুলো একটা কিন্তু মানা যায় না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি দেখছি ব্যাপারটা, তোদের চিন্তা করতে হবে না। ও সব ভাবনা আমি বের করে দিব। আবির আর রকি এসে আবার আম গাছের নিচে বসে পড়ে। আবিরের চোখে ভয় বিরাজ করছে, কারণ নাহিদদের সাথে কেউ খারাপ ব্যবহার করলে তার ফল ভালো হয় না। এখন যদি রকির এমন কিছু করে, এটা ভেবেই আবিরের বুক কেঁপে উঠছে। রকি, তুই নাহিদের সাথে এমন না করলেও পারতি। এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে, মনে রাখিস আমার কথাটা। রকি মুচকি হেসে বলে। আবির, তোকে আগেই বলেছি নাহিদ আমার কাছে কোনো ব্যাপার না, হাতের ময়লা। আর তুই এটা বল যে সামনে দিয়ে আসছে মেয়েটাকে। আবির সামনের দিকে চেয়ে দেখে নীল রঙের জামা পরে একটা মেয়ে এদিকেই আসছে, কিন্তু আবির মেয়েটাকে চিনতে পারছে না। আজই ভার্সিটিতে প্রথম দেখছে, তাই রকিকে বলে। রকি, মেয়েটা মনে হয় ক্যাম্পাসে নতুন, আগে তো কখনো দেখিনি। মেয়েটার চেহারায় একটা মায়া কাজ করে, কেমন যেন ইনোসেন্ট ভাব রয়েছে তার মধ্যে। কি ব্যাপার রকি, মেয়েটাকে দেখে প্রেমে পড়ে গেলে নাকি? আরে দূর, আমি কি বলছি মেয়েটাকে ভালোবাসি? প্রথম দেখাতে কি ভালোবাসা হয়ে যায়? তবে মেয়েটা দেখতে খারাপ না, আমার পছন্দ হয়েছে। এর সম্পর্কে আমার জানতেই হবে। আরে সমস্যা নেই, একই ভার্সিটিতে যখন পড়ে মেয়েটার সম্পর্কে সব জানা যাবে। আবির আর ক্লাস করব না, চল কোথাও থেকে ঘুরে আসি। আরে ক্লাস ফাঁকি দিয়ে এখন ঘুরতে যাওয়া যাবে না। আবির চল আমার সাথে, ক্যাম্পাসে আর ভালো লাগছে না। বলে রকি তার বাইকটা নিয়ে আবিরের সামনে দাঁড়িয়ে বলে। ওঠ, কাছে একটা জায়গায় যাব। রকি, ক্লাস ফাঁকি দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আবির ওঠ বলতেছি, আমার কিন্তু রাগ হচ্ছে। রকির জোড়াজুড়িতে আবির বাইকের পিছনে উঠে বসে। রকি বাইকটা চালিয়ে শহর থেকে একটু দূরে একটা লেকের পাড়ে দাঁড় করায়। বাইক থেকে নেমে আবির অবাক হয়ে যায় এমন একটা মনোরম পরিবেশ দেখে। সামনে একটা বড় ঝিল, আশেপাশে গাছপালা, হিমেল হাওয়া বয়ে যাচ্ছে চারিপাশে। এখানে এসে মনটা ভালো হয়ে গেছে, তাই রকিকে উদ্দেশ্য করে বলে। রকি, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু তুই এমন জায়গা খুঁজে পেলে কিভাবে? আগেও আসছিস মনে হয়। রকি মুচকি হেসে জবাব দেয়। আরে না, আমি আগে কখনো এখানে আসিনি। এই জায়গার নাম অনেক শুনেছি, তাই আসলাম তোকে নিয়ে।
আবির আর রকি কিছুক্ষণ পর সেখান থেকে চলে আসে। আবিরকে নামিয়ে দিয়ে চলে আসবে তখনই রকির মোবাইলে একটা কল আসে। রকি বাইকটা থামিয়ে পিছনের পকেট থেকে মোবাইলটা বের করে হাতে নিয়ে দেখে স্ক্রিনের ওপর সোহেল নামটা ভেসে উঠেছে। রকি ফোনটা রিসিভ করে বলতে থাকে, সোহেল, ওই দিকের কি অবস্থা? বস, শালাকে ধরে এনেছি, এখন কি করব? আমার আস্তানায় নিয়ে বেঁধে রাখ, আমি আমার সময় চলে আসব। আজকে ঢাকার সবচেয়ে ধনী এবং ক্ষমতাশীল রাজনৈতিক নেতা আরিয়ান আহমেদকে ধরে আনার জন্য রকি কিছু ছেলে পাঠিয়েছে। আরিয়ান আহমেদকে ধরে আনার পর সোহেল নামের একটা ছেলে রকিকে ফোন দিয়ে জানায়। রকি মুচকি হেসে বাইকটা স্টার্ট দেয়। সময় রাত 11:45। রকি বিএমডাব্লিউটা নিয়ে তার পুরনো আস্তানার সামনে দাঁড়িয়ে আছে। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। একজন ছেলে হাতে একটা ছাতা নিয়ে রকির গাড়ির গেট খুলে দিল। রকি প্রথমে তার পা জোড়া বের করে পরে মাথাটা বের করে। পরনে তার কালো ড্রেস, কালো হাত মোজা, উপরের অংশ কাটা, লম্বা হুডওয়ালা টুপি, কাটা মাস্ক দিয়ে মুখটা ঢাকা। হাতে থাকা অর্ধেক জ্বলন্ত সিগারেট কয়বার জোরে টান দিয়ে বৃষ্টিতে ভেজা রাস্তায় ফেলে রুমের দিকে যেতে থাকে। ছেলেটা ছাতাটা বন্ধ করে রুমের শাটারটা খুলে রকি ভিতরে প্রবেশ করে। 40 ওয়াটের একটা বাল্ব ছোট আটকা রুমটা হলদে আলোয় আলোকিত হয়ে আছে। সামনে চেয়ারে সাথে বাঁধা আরিয়ান আহমেদ, তার চোখে মুখের অবস্থা বেশি ভালো না। চুলগুলো কপাল ছাড়িয়ে ছিটিয়ে আছে। ডান গালে মনে হয় কেউ জোরে চড় দিয়েছে, যার কারণে ঠোঁটের কোনায় রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। আরিয়ানকে শক্তিশালী ড্রাগস পুশ করার জন্য তার এখনো জ্ঞান ফেরেনি। তাই রকি হাতের ইশারায় পিছনে দাঁড়িয়ে থাকা আরিফ নামের ছেলেটাকে আরিয়ানের মুখে পানি মারার জন্য ইশারা দেয়। আরিফ আরিয়ানের মুখের উপর পানি দেয়, যার ফলে সে কিছুক্ষণ পর চোখ মেলে তাকায় আর নিজেকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। আরিয়ান এটা দেখে উত্তেজিত কণ্ঠে বলে, ভাই কে আপনারা, আর আমাকে এখানে ধরে এনে বেঁধে রাখার মানে কি? আমার সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের? দেখেন, ভালোই ভালোই বলছি, আমাকে ছেড়ে দেন, নয়তো আপনাদের সবগুলোর এমন অবস্থা হবে যা ভাবতেও পারবেন না। রকি মুচকি হেসে বলতে থাকে, আমি কে সেটা তোর জানা লাগবে না, তুই কে সেটা সবাই ভালো করে জানে। কিন্তু কি বলতো, আমার জগতে সবাই আমাকে ভয় পায় আর আমার কথা শোনে এবং মানে। তোর ক্ষমতা সম্পর্কে সবার ধারণা আছে, কিন্তু এখানে তোর কোনো ক্ষমতাই কাজে লাগবে না। এটা আমার রাস্তা না, এখানে আর কথা শুনবে সবাই, তোকে ভয় পাওয়ার কিছু নেই। আমাকে এখানে ধরে আনার কারণ কি? আমার ভুল বা দোষ কি? এত অস্থির হচ্ছিস কেন? আমি বলবো, তুই শুনবি তোর কি দোষ বা ভুল। তুই তো ঢাকার টপ ধনীর মধ্যে একজন, আবার রাজনীতিও করিস, কিন্তু এত টাকার পাহাড় বানালি কিভাবে? আমার একটা ছোট্ট বিজনেস আছে, যেটা থেকে আর পার্টি থেকে পার্টনারশিপ পাই, সেগুলো দিয়েই তৈরি করেছি। রকি জোরে জোরে হাসতে হাসতে বলে, তুই যে মিথ্যা কথা বলছিস সেটা তোর চেহারার হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন আমাকে, এগুলো ছাড়া আর কোনো ইনকাম করার ফোর্স নেই আমার। কথাটা শুনে রকি রেগে যায়। পাশে থাকা শক্ত স্টিকটা দিয়ে আরিয়ানের বাম হাঁটুতে জোরে একটা বাড়ি মেরে বলে, আমি তোর সম্পর্কে সবকিছু জানি, তাই তোর সব অপকর্মের কথা তুই নিজের মুখে স্বীকার করবি। এই জন্য তোকে প্রশ্নটা করেছি। আমি মিথ্যাবাদীকে একদম পছন্দ করি না, আর যারা বেশি কথা বলে তাদেরকেও পছন্দ করি না। তুই ঢাকার নামকরা একজন রাজনৈতিক নেতা, তুই মানুষের সেবা করবি, কোনটা করলে তাদের জন্য ভালো হবে সেটা করবি। কিন্তু তুই কি করিস? স্মাগলিং করিস, গরিবের হক মেরে খাস। মনে আছে ধানমন্ডিতে একটা ছোটোখাটো বস্তি ছিল, গরিব দুঃখীদের বাসস্থান ছিল, কিন্তু তুই কি করলি? সরকারি একটা বড় প্রজেক্টের জন্য সব গরিব দুঃখীদের সেখান থেকে বের করে দিলি। এই কাজটা করার পর থেকেই আমার চোখে পড়ে গিয়েছিলি। তোকে ছোট একটা চান্স দিয়েছিলাম,
কিন্তু তুই দ্বিতীয়বার একই ভুল করলি। এখন বল, এগুলোর জন্য তোকে কি শাস্তি দেওয়া যায়? ভাই আমাকে ছেড়ে দেন, আমার দ্বারা এমন ভুল দ্বিতীয়বার আর হবে না। কথাটা শুনে রকি উচ্চস্বরে হাসতে হাসতে থাকে। ভাই আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, আমাকে ছেড়ে দেন প্লিজ, আমার দ্বারা দ্বিতীয়বার আর এমন ভুল হবে না। আরিয়ান এমন কথা শুনে রকি উচ্চস্বরে হাসতে হাসতে বলে, তোকে কি ধরে এনেছি ছেড়ে দেওয়ার জন্য? দ্বিতীয়বার যাতে আর এই ভুল না করতে পারিস সেই ব্যবস্থা করার জন্য ধরে এনেছি তোকে। আরিয়ানের কাছে রকির কথা মোটেও ভালো লাগতেছে না। সে বুঝে ফেলতেছে তার সময় শেষ আজকে। সামনে ভয়ঙ্কর রকিকে দেখে বোঝা যাচ্ছে আরিয়ানের মৃত্যু যেন এখন মাথার উপর। আর কিছুক্ষণ তারপরই তার চিরদিনের জন্য নিথর হয়ে যাওয়া। আরিয়ান ভয় কাতর চেহারা নিয়ে করুণ কণ্ঠে বলে, ভাই আমাকে ছেড়ে দেন, আমি ওই বস্তিটা আবার ওদের দিয়ে দিব, প্লিজ বিশ্বাস করেন আমাকে। আরিয়ান, তোকে একটা গল্প শোনাই। শহরে গরিব একটা ছেলে ছিল যার বাবা মা কেউ নেই। পৃথিবীতে সে এতিম। ছেলেটা তার পেটের ক্ষুধা মেটানোর জন্য ছোট একটা চা স্টলে প্লাস হোটেলে কাজ করত। তার কাজ ছিল টেবিল পরিষ্কার করা আর প্রতিটা টেবিলে যে খাবার সার্ভ করা। কিন্তু হঠাৎ করে একদিন ছেলেটা কাস্টমারকে পানি দিতে যে কারোর সাথে ধাক্কা খেলে হাতের গ্লাসটা সেই লোকটার উপর পড়ে। গ্লাসের পুরো পানিটা লোকটার শার্টের উপরে পড়ার কারণে সে ছেলেটাকে কষে 3টা চড় দেয় আর খারাপ ভাষা বলে গালি দিতে থাকে। মৃত মা বাবাকে গালি দেওয়ায় ছেলেটা তা সহ্য করতে না পেরে নিচে পড়ে থাকা ভাঙা অর্ধেক গ্লাসটা দিয়ে লোকটার গলায় চালিয়ে দেয়। দোকানের মালিক ভয় পেয়ে যায় এটা দেখে, তাই সে পুলিশকে ফোন দিয়ে ছোট ছেলেটাকে ধরিয়ে দেয়। কথাগুলো বলে থামে রকি। সামনে থাকা টেবিলের উপর সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে তার থেকে একটা সিগারেট বের করে নিজের ঠোঁটে চাপে। জ্বলন্ত সিগারেট যেন রকির ঠোঁট জোরে পুড়ে যাচ্ছে, তবুও সে থেমে নেই, এক মনে সিগারেট টানছে। রকি এবার একটু রহস্যময় হয়ে বলে, আরিয়ান, আমার গল্পটা শুনে কি তোর কিছু মনে পড়ছে? আরিয়ান রকির কথা শুনে অনেকটা অবাক হয়ে যায়, কারণ রকি এতক্ষণ আরিয়ানের ছেলেবেলার গল্প বলছিল। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় আরিয়ান চোখ জোড়া বন্ধ করলে ছোটবেলার কিছু দৃশ্য তার চোখের সামনে ভেসে বেড়ায়। আরিয়ান যতই অতীতকে ভুলতে চায়, কিন্তু অতীত তাকে তত ব্রাশ করে ফেলে। চাইলেও যেন এটা সে ভুলতে পারে না। সে অবাক হয়ে রকিকে জিজ্ঞাসা করে, কে তুই, আর তুই আমার ছোটবেলার কথা জানিস কিভাবে? রকি সিগারেটে আরেকটা টান দিয়ে বলে, তোকে আগেই বলেছি আমি কে, তা তোর না জানলেও চলবে। আর তোর ছোটবেলার গল্প আমার অজানা নয়। এখনো কিছু ঘটনা বাকি আছে, শুনতে থাক। ছেলেটার বয়স কম থাকায় তার শাস্তি কম হয়। দীর্ঘ 14 বছর পর ছেলেটা জেল থেকে ছাড়া পায়, চলে আসে পুরনো সেই বস্তিতে যেখানে সে ছোট থেকে বড় হয়েছে। বস্তির সবাই ছেলেটাকে মুন্না নামে চিনত। এলাকায় ছোটখাটো মাস্তানি করত, কিন্তু একদিন ভাগ্য তার সহায় হয়। এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির বাড়িতে সে আর তার কিছু বন্ধু মিলে ডাকাতি করে। এভাবে তারা একটা গ্যাং তৈরি করে ফেলে, যার লিডার হয়ে যায় মুন্না ভাই। কিছু বড় বড় রাজনৈতিক নেতার সাথে ঘোরাঘুরি করে রাজনীতিতে ঢুকে যায়। আস্তে আস্তে রাজনীতি করতে করতে ভালো পজিশনে পৌঁছে যায়। জনগণ তাকে আরিয়ান আহমেদ নামে চিনতে থাকে। আর এখন সে একজন ধনী এবং ক্ষমতাশালী রাজনৈতিক নেতা আরিয়ান আহমেদ। তুই আমাদের সম্পর্কে এত কিছু জানলি কিভাবে? আমি চাই তুই সাধারণ কেউ না, কিন্তু তুই আমার সাথে এমন করে কি পাবি? তোর যত টাকা লাগে আমি দিব, তবু আমাকে এখান থেকে মুক্তি দে। থাক না কিছু কথা অজানা। মানুষ জাতিটাই এমন, সারা জীবন সফল জীবনযাপন করে মৃত্যুর সময় আফসোস করে মারা যায়। তোর ভুল একটাই, তুই গরিব দুঃখীদের প্রতি অবিচার আর অত্যাচার করিস। তোর অনেক টাকা হয়ে গেছে। অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে। আবার তুই তোর নামটা ভালো জায়গায় নিয়ে গেলি না। এখন তোর জীবন বাঁচাতে তোর টাকা ক্ষমতা কোনোটাই কাজে আসবে না। দয়া করে আমাকে ছেড়ে দে, আমি
এখন থেকেই গরিব দুঃখীদের প্রতি অবিচার আর অত্যাচার করব না। আমি কাউকে দ্বিতীয়বার সুযোগ দেই না। আর পৃথিবীতে খারাপ মানুষ রেখে লাভ নেই। মানুষ নিজের মৃত্যু নিজেই কামনা করে। কথাটা বলে রকি পিছন থেকে একটা পিস্তল ডান হাতে নিয়ে নাড়াচাড়া করে বলে, এই পিস্তলে 5টা বুলেট আছে, সবগুলোই তোর কপালে করব। আরিয়ান চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আছে। চরম অসহায়তা ফুটে উঠেছে তার চেহারার চাহনিতে। আরিয়ান বিশ্বাসই করতে পারছে না যে আজ তার এই পৃথিবীতে শেষ দিন। মাথাটা নিচু করে হাত দুটোর দিকে তাকায়। এই 2টা হাত দিয়ে কতই না মানুষকে হত্যা করেছে সে। আরিয়ার মৃত্যুর কথা বারবার জপছে। জীবনের এই শেষ বেলায় সে নিজের অপরাধ নিয়েও চিন্তিত। নিচু গলায় রকিকে উদ্দেশ্য করে বলে, আকাশ সমান আমার অপরাধ, তবু তোমার কাছে আমার আত্রি। তোমার দয়া আমার জন্য সম্ভাবনা, হিসেব শুধু শাস্তি আমার পাওনা। আরিয়ানের এমন আবেগী কথাই রকির মন একটুও নরম হয় না। পিস্তলটা সোজা কপাল বরাবর তাক করে। আরিয়ান কিছু বলতে পারে না। এর আগেই রকি পিস্তলের ট্রিগার চাপ দেয়। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম বুলেট আরিয়ানের কপালটা ভেদ করে চলে যায়। কপাল থেকে তাজা রক্ত বের হচ্ছে। আরিয়ানের প্রবল ভয় আর অস্থিরতা গ্রাস করছে। মৃত্যুকে এত কাছ থেকে দেখে আরিয়ানের এমন অবস্থা দেখে রকি হি হি করে হেসে বলে ওঠে, মরণের কষ্ট কেমন লাগে আরিয়ান? দেখ কত নিষ্পাপ মানুষ খুন করেছিস তুই। আরিয়ানের শ্বাস ভারী হয়ে এসেছে। মুখটা হা করে কি যেন বলতে চাচ্ছে সে। সবার আগ্রহ তার দিকে। আওয়াজ থেমে গেছে, মুখ বন্ধ হয়ে এলো। আরিয়ানের বিশ্বকাঁপানো একটা ডাক তুলে ঢলে পড়ল চেয়ারের সাথে। তার প্রাণ পাখি তখন আকাশের পথে। রকি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। হাতের সিগারেটটা শেষ হয়ে গেছে। সেটা মাটিতে ফেলে রুমে শাটারের দিকে যেতে থাকে। তখনই পিছন থেকে সোহেল বলে, বস, শালাকে কোথায় ফেলে দেব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে, আর পাশে এমকে আর কঙ্কালের ট্যাটু আঁকতে ভুলবি না। রকি সেখানে আর দাঁড়ায় না, বাইরে চলে আসে। বৃষ্টিটা এখন কমে গেছে, তাই সে নিজের হেঁটে গাড়িতে যেয়ে উঠে রাতের আধারে মিলিয়ে যায়। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেন গেটের সামনে থেকে ঢাকার সবচেয়ে ধনী এবং ক্ষমতাশালী রাজনৈতিক নেতা আরিয়ান আহমেদের মৃতদেহ পাওয়া গেছে। 2 দিনে 2টা ক্ষমতাশীল ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। এটা নিয়ে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। পুলিশের ধারণা বাংলাদেশের মাফিয়া কিং মিস্টার কিং এই খুন দুটো করেছে। পুলিশ এখনো তদন্ত করে কোনো ক্লু বের করতে পারছে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবির আর রকি ছোট একটা চা স্টলে বসে চা খাচ্ছিল। তখনই টেলিভিশনে সাংবাদিক কথাটা বলছে। এই কথাটা শুনে আবির রকিকে উদ্দেশ্য করে বলে, দেশে যে কি হচ্ছে বুঝতে পারছি না, একের পর এক খুন হয়ে যাচ্ছে, পুলিশ কি করে জানে? আবিরের কথা শুনে রকি মুচকি হেসে বলে, টেলিভিশনে দেখলি কি বলল? খুনগুলো কে করেছে? কে করেছে। তার সম্পর্কে মনে হয় তোর কোনো ধারণা নেই। সারা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া কিং। ছোট বাচ্চা না ঘুমালে মায়ের কে নাম বললে বাচ্চারা ভয়ে ঘুমিয়ে পড়ে। এমপি, মন্ত্রী, মেয়র যা আছে সব তার আন্ডারে। তুই কে সম্পর্কে এত কিছু কিভাবে জানিস? তুই কি কখনো তাকে দেখেছিস? কে সম্পর্কে আমার অনেক কিছু জানা, যা সে নিজেও জানে না। আমি কে কিভাবে দেখব, যেখানে তার নিজের লোকেরাও আজ পর্যন্ত দেখেনি। কে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। ঝড়ের বেগে তার অস্তিত্বের বাতাস বোঝা যায়। কোনো এক অজানা শহরের শান্ত একটা ঠান্ডা মাইন্ড গেমার নামক ছেলে, যার পদবি কে দেওয়া হয়েছে। সে যেই শহরে পা রাখে ওই শহরটা ওর হয়ে যায়। শত্রুর মনে ভয়ানক কম্পন সৃষ্টি করে।
আবিরের সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রকিকে বলে, রকি, তোর আসল পরিচয় কি? কে তুই? তুই কি আমাকে কোনোভাবে সন্দেহ করছিস? তাহলে সেটা ভুল। আমি তোর বন্ধু রকি। আমার কাছে তোকে কেমন যেন রহস্যময় লাগছে। তুই এমকে সম্পর্কে এত কিছু জানিস। আমার মনে হয় না কোনো কোনো পুলিশ প্রশাসন এত কিছু জানে না, তাই তোকে একটু সন্দেহ করছি, এই আর কি। আমাকে আবার কি রকম রহস্যময় লাগে? আমি সবসময় এই রকম করে কথা বলতে পছন্দ করি। আর এমকে সম্পর্কে এত কিছু জানি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে। আমাকে সন্দেহ করার কোনো মানেই হয় না। রকি, সামনে তাকিয়ে দেখ, নাহিদরা হাতে স্টিক নিয়ে আমাদের দিকে আসছে। চল এখান থেকে চলে যাই। আবিরের কথা শুনে রকি পাশে তাকিয়ে দেখে নাহিদ, আরাফ, সিয়াম আরও 3টা ছেলে, সবার হাতে মোটা স্টিক। রকি পকেট থেকে মোবাইলটা বের করে কাকে যেন একটা মেসেজ পাঠায়। আবিরের দিকে চেয়ে দেখে আবির ভয় পেয়ে আসে। রকি আবিরের পিঠে হালকা বাড়ি দিয়ে বলে, আমরা এখান থেকে কোথাও যাব না, এখানে বসে থাকবো। তুই কি পাগল হয়ে গেছিস? আমরা এখানে বসে থাকলে আমাদের কি করে বুঝতে পারছিস? চল এখান থেকে। আবিররা আর সেখান থেকে যেতে পারে না। এর আগেই নাহিদের ছেলেপেলেরা চলে আসে। নাহিদ তার ডান হাতের স্টিকটা নিয়ে বাম হাতে আস্তে বাড়ি দিতে দিতে বলে, কিরে, পালিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলি নাকি? পালিয়ে যাব কেন? আবির হালকা ভয় পাচ্ছিল, তাই আমাকে চলে যাওয়ার জন্য বলছিল। আবির দেখ, ও ভয় পাচ্ছিল, কিন্তু তুই ভয় পাচ্ছিলি তাই না আমাদের দেখে? রকি মুস্কি হেসে বলে, তোমাদের ভয় পাওয়ার কি আছে, যার জন্য ভয় পাবো? কালকে তো খুব ভাব নিয়ে বলে গিয়েছিলি আমার কথা শুনবি না। আজ এর উপযুক্ত শাস্তি দিব তোকে আমি। দেখব বড় বড় কথা কোথায় যায়। এত 4-5টা ছেলে নিয়ে আমাকে মারার জন্য চলে এসেছো? হি 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 হি। এরা আমাকে মারবে, হাসি পাচ্ছে আমার। নাহিদ স্টিকটা দিয়ে রকির বাম পায়ে জোরে একটা বাড়ি মারে। রকি নিচে পড়ে যায়, কিন্তু ব্যথায় কোনো চিৎকার করছে না। চোখ জোড়া বন্ধ করে ব্যথাটা সহ্য করে নেয়। নাহিদ রকির শার্টের কলার ধরে উঠায় মুখের কাছে মুখ নিয়ে বলতে থাকে, কিরে, কেমন ব্যথা করছে? একটু চিৎকার কর, আমার মনটা যেন শান্তি পায়। তোকে মারার জন্য আমি একাই যথেষ্ট, কিন্তু ওদের এনেছি আমার ক্ষমতা দেখানোর জন্য। আমি এতটাই দুর্বল না যে তোর মতো ছেলে আমাকে মেরে দিবে। আর কিছুক্ষণ অপেক্ষা কর, আমার ক্ষমতা দেখিয়ে দিব। তোর ক্ষমতা? এই ক্যাম্পাসে শুধু আমার রাজত্ব চলবে, তোর কোনো ক্ষমতা এখানে কাজে লাগবে না। কথাটা বলে নাহিদ আবারও রকির ডান পায়ে বাড়ি মারে। রকি কিছু বলে না, এই ব্যথাটা যেন ওর কাছে কোনো কিছুই না। নাহিদের কাছে রকির এমন নীরব ভঙ্গি ভালো লাগছে না, তাই সে উচ্চস্বরে বলতে থাকে, এই কুত্তার বাচ্চা, তুই চিৎকার করছিস না কেন? তোর শরীর কি দিয়ে তৈরি? এত জোরে জোরে মারছি, তার তোর কোনো প্রতিক্রিয়া নেই। রকি কিছু বলে না, মুচকি হাসে। নাহিদ আবারও রকের শার্টের কলার ধরে উঠিয়ে কিছু বলতে যাবে, তখনই ক্যাম্পাসের গেট দিয়ে 3টা ব্ল্যাক কালারের গাড়ি আর পিছনের 4টা বাইক নিয়ে কিছু ছেলে প্রবেশ করে। প্রথমে গাড়ি থেকে একটা ছেলে নামে, পরনে তার জিন্স জ্যাকেট, মাথায় কালো রুমাল বাঁধা, মুখে জ্বলন্ত সিগারেট। পেছনের গাড়িগুলো থেকে একরকম অনেক ছেলে নেমে রকির কাছে আসতে থাকে। এতক্ষণে ভার্সিটিতে তো অনেক স্টুডেন্ট জমে গেছে। ছেলেগুলোকে দেখে নাহিদ বোকার মতো চেয়ে আছে, আর রকি জোরে জোরে হাসতে থাকে। প্রথম গাড়ি থেকে নামা আরাফাত নামের ছেলেটা এসে পকেট থেকে একটা সিগারেট বের করে, তার থেকে একটা সিগারেট রকির ঠোঁটে দেয়। লাইটার দিয়ে সিগারেটের আগুন লাগায়। রকি সিগারেটটা টানতে থাকে। আম গাছের নিচে পাকা মিনারের উপর আরাম করে বসে। সবাই অবাক হচ্ছে, আবির, কারণ রকির এমন অ্যাটিটিউড দেখে। আশেপাশে থাকা কম বেশি সকল স্টুডেন্ট শক খায় রকির এমন অ্যাটিটিউড দেখে। রকি তার ডান হাতটা আরাফাতের সামনে ধরে। আরাফাত পিছন থেকে একটা .38 পিস্তল বের করে রকির হাতে দেয়, আর সিগারেট টানতে টানতে নাহিদকে উদ্দেশ্য করে বলে, কিরে নাহিদ, অবাক হয়েছিস মনে হয় হঠাৎ করে আমার এমন অ্যাটিটিউড দেখে?
আমি চাইনি আজই এই শহরে আমার আসল পরিচয় প্রকাশ পাক, কিন্তু ভাগ্য বলে যে কিছু একটা আছে, সেসব কিছু আজই শেষ করে দিতে চাই। তুই তোর বাবার ক্ষমতা দেখিয়ে মানুষকে ভয় দেখাস, কিন্তু আমি আমার ক্ষমতা নিজে তৈরি করে দেখাই, তাও আবার মানুষের ভালোর জন্য। খারাপ, ধনী আর অহংকার দুটোকে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি। নিজে খারাপ, কিন্তু যে খারাপ কাজ করে তাকে আমার পছন্দ না। আমি কে তুই হয়তো চিনিস না, এমকে নাম শুনেছিস কখনো? আমি সেই মাফিয়া কিং, গডফাদার ইন বাংলাদেশ। রকির কথা শুনে নাহিদ ভয় পেয়ে যায় আর যে রকির পা জড়িয়ে ধরে বলে, ভাই আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। রকি তার জ্বলন্ত সিগারেটটা নাহিদের ডান হাতে চেপে ধরে। নাহিদ ভয়ে ও ব্যথায় জোরে চিৎকার দিয়ে ওঠে। এটা দেখে রকির ঠোঁটের কোণে হাসির ঝলক রেখা বলতে থাকে, কি রে, কেমন লাগে? জ্বলন্ত আগুনের ছ্যাঁকা, আমাকে মারা এত সহজ না। আমি তোকে আজ মারবো না, কারণ মশা মেরে হাত কালো করার কোনো প্রশ্নই আসে না। 2টা স্টিক আর 5-6টা ছেলে নিয়ে বখাটেদের মতো মাস্তানি করা যায়, কিন্তু মাফিয়া কিং হওয়া যায় না। মাফিয়া কিং হতে হলে বখাটে নয়, মাইন্ড গেম খেলতে হবে। মাফিয়া জগৎটাই এমন হয়, মরো নয়তো শত্রুকে মারো। এখানে যে যত বেশি ভালো করে মাইন্ড গেম খেলতে পারবে, সে ততক্ষণ বেঁচে থাকতে পারবে। নাহিদ, তুই আমাকে চিনবি কিভাবে? আমি তো কখনো নিজের আসল পরিচয় নিয়ে মানুষের সামনে আসি না। তোকে আজ মাফ করে দিব, তবে তুই গরিবদের দেখতে পারিস না, এই জন্য ছোট একটা শাস্তির ব্যবস্থা আছে। ভাই আমি আপনার সম্পর্কে প্রকাশিত নোবেল থেকে জেনেছি, আপনি অনেক ভয়ানক, আপনার চোখের ইশারায় মানুষের গলা পড়ে যায়। প্লিজ ভাই আমাকে প্রাণে মারবেন না, আমি আপনার সব শাস্তি মানতে রাজি আছি। রকির হাতটা সামনের দিকে বাড়ায়, একটা ছেলে রকির হাতে স্টিকটা দেয়। রকি স্টিকটা হাতে নিয়ে নিচে পড়ে থাকা নাহিদের ডান পায়ে একটা জোরে বাড়ি মারে। নাহিদ জোরে চিৎকার করে, কিন্তু নাহিদকে বাঁচাতে কেউ সামনে আসে না। রকি হাসতে হাসতে বলে, কি রে, স্টিকের বাড়ি কেমন লাগে? ভাই আমাকে মারবেন না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার দ্বারা এমন ভুল আর কখনো হবে না, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি কারোর সাথে এমন আর করবো না। রকি নাহিদকে আর কিছু না বলে আবিরের কাছে যেয়ে বলে, আবির, তুই এমন ভয় পেয়ে আছিস কেন? আবির ভয়কাতর চেহারা নিয়ে করুণ কণ্ঠে বলে, ভাই আমি আপনাকে চিনতে পারিনি, আপনার সাথে না বুঝে কত কিছু বলে ফেলেছি, আমাকে মাফ করুন প্লিজ। আবির, তুই আমার বন্ধু, ভার্সিটিতে এসে প্রথম তোর সাথে বন্ধুত্ব করেছি। তোর মধ্যে ভালো গুণ রয়েছে যা ভার্সিটির কারো মধ্যে নেই। আমার আসল পরিচয়টা আরো আগেই তোকে বলতাম, কিন্তু কোনো এক অজানা কারণে সেটা আর বলা হয়নি। আজ আমাকে যেতে হবে, তোর সাথে আবার দেখা হবে। রকি কথাটা বলে ব্ল্যাক কালারের গাড়িতে যেয়ে বসে। ক্যাম্পাসের কম বেশি সবারই রকির প্রতি ভয় সৃষ্টি হয়েছে। রকি গাড়িটা স্টার্ট দেয়, মোবাইলে একটা কল আসে। মোবাইলের স্ক্রিনে স্পষ্ট বোঝা যাচ্ছে সাদ্দাম। রকি মুস্কি হেসে মোবাইলটা কানে লাগায়। ফোনের ওই পাশ থেকে সাদ্দাম গম্ভীর গলায় বলতে থাকে, রকি, আজকে তুমি আমার সাথে দেখা করবে, সেটাও আবার রাতে। রকি একটু ভাবে যে সাদ্দাম তো কখনো ফোন দিয়ে দেখা করার জন্য ডাকে না, তাহলে আজ কি হলো। রকি সাদ্দামকে জিজ্ঞাসা করে, সাদ্দাম ভাই, আপনি তো কখনো ফোন দিয়ে দেখা করার জন্য আমাকে ডাকেন না, তাহলে আজ হঠাৎ এমন করে নিয়ম ভাঙার কারণ কি? ফোনের ওই পাশ থেকে সাদ্দাম হাসতে হাসতে বলে, রকি, আজ তোমার জীবনের গুরুত্বপূর্ণ একটা দিন, আজ আমাদের দেখা করাটা বেশি জরুরি, তাই ফোন দিয়ে ডাকলাম তোমাকে। রকি হালকা অবাক হয়, কারণ সাদ্দাম আজ রহস্যময় কথা বলছে যা রকি নিজেও ব্যাখ্যা করতে পারছে না। তাই সে জিজ্ঞেস করে, সাদ্দাম ভাই, আজ আপনি এমন রহস্যময় কথা বলছেন কেন? জীবনের গুরুত্বপূর্ণ দিন মানে বুঝতে পারছি না। সব সময় দেখে আসছি তুমি রহস্যময় কথা বলো, যার ব্যাখ্যা আমি নিজেও করতে পারি না। আজ না হয় আমি রহস্যময় কথা বললাম, তুমি তার ব্যাখ্যা বের করে চলে আসো।
কোথায় দেখা করতে হবে? সেই আগের জায়গায়, যেখানে থাকবে না কোনো তৃতীয় ব্যক্তির আগমন। কথা হবে তোমার আর আমার। চলে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। রকি কিছু বলতে যাবে, এর আগেই সাদ্দাম ওই পাশ থেকে ফোনটা কেটে দেয়। রকি বুঝতে পারছে না আজ তার সাথে কি হতে চলেছে, তাই সে গাড়ির স্টিয়ারিংয়ের দিকে মন দেয়। সময়টা রাত 11:30। রকি তার ব্ল্যাক কালারের R15.V3টা নিয়ে সাদ্দামের দেওয়া জায়গায় যাচ্ছে। শহর থেকে খানিকটা দূরে জায়গাটা। রাস্তার অবস্থা বেশি একটা ভালো না। রকির বাইকের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু গাড়ি এখান থেকে গিয়েছে। গাড়ির চাকার ছাপ এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। রকি দেখতে পারছে কিছু দূরে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। একটা গাড়ির লাইট জ্বলে আছে, যার কারণে সামনের জায়গাটা বোঝা যাচ্ছে। রকির বাইকটা এসে থামে সে গাড়িগুলোর কাছে। আশেপাশে সারি সারি গাছ, পাশে বড় একটা রাস্তা, তার পাশে ছোটখাটো একটা পুকুর। চাঁদের আলো এসে পুকুরে পড়ছে, আর পুকুরের আলো প্রতিফলন হয়ে জায়গাটা আলোকিত হয়ে উঠছে। রকি পরিবেশের অবস্থাটা দেখে সামনের চেয়ারে বসে থাকা সাদ্দামের দিকে যায়। সাদ্দাম একটা চেয়ারে বসে আছে, সামনে একটা ছোট্ট টেবিল, আর ওই পাশে আরেকটা চেয়ার। রকি যে খালি চেয়ারের পায়ের উপর পা তুলে আরাম করে বসে। কারো মুখে কোনো কথা নেই, দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে প্রথমে রকি বলে, সাদ্দাম ভাই, এখানে ডাকার কি কারণ? সাদ্দাম রকির দিকে ভালো করে চেয়ে দেখে। শরীরে বড় একটা কালো কোট, মাথায় বড় হুজুওয়ালা টুপি, মুখে কিছু নেই, শুধু বোঝা যাচ্ছে সাদা মুখে কালো চাপদারি। সাদ্দাম টেবিলের উপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তার ঠোঁটে চাপে। লাইটার দিয়ে সিগারেটে আগুন লাগায়, জোরে একটা টান দেয়। সিগারেটের প্যাকেট আর লাইটারটা রকির দিকে ঢিল মারে। সাদ্দাম মুচকি হেসে বলে, রকি, তোমাকে আজ অনেক কারণে এখানে ডাকা হয়েছে। কথাগুলো শুনতে নিজেকে প্রস্তুত করো। রকি তার সামনে থেকে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। জোরে একটা টান দিয়ে বিষাক্ত ধোঁয়াগুলো উপরে ছেড়ে দিয়ে বলতে থাকে, রকি কথা শুনতে নিজের সবসময় প্রস্তুত রাখে, নয়তো এখনো পর্যন্ত এখানে আসতে পারতো না। আপনি বলতে পারেন কি বলতে চান, আমি শুনতে প্রস্তুত। রকি, তোমার নাক দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ার অভ্যাসটা আর গেল না। আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে আমার এমপি নির্বাচন করার কি ব্যবস্থা করলে? রকি আবারও নাক দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, আমি এখন যেই কথাটা বলবো আপনিও নিজেকে প্রস্তুত করে নেন কথাটা শোনার জন্য। রকি, তোমার সাথে থাকতে থাকতেই তোমার মতন হয়ে গিয়েছি। তুমি বলো। সাদ্দাম ভাই, আপনি এমপি নির্বাচন করতে পারবেন না। কথাটা শুনে সাদ্দাম জোরে জোরে হাসতে থাকে আর বলে, আমি জানতাম তুমি এমনই কিছু একটা বলবে। রকি ভ্রু কুঁচকে বলে, আমি এমন কিছু বলবো এটা আপনি জানতেন কি করে? নিজের বাবাকে কেউ নিজের হাতে মারতে পারে এমন সৎসাহস তো কারোই নেই। ঠিক বললাম তো আমি? রকি অবাক হয়ে যায় সাদ্দামের মুখে এমন কথা শুনে। রকি ভাবতে থাকে কিভাবে এটা সম্ভব, তাই সে প্রশ্ন করে ফেলে, সাদ্দাম ভাই, আপনি এগুলো কি বলছেন? রফিক চৌধুরী আমার বাবা হতে যাবে কেন? উনি ভালো মানুষ আর গরিব দুঃখীদের পাশে থাকে, ভালো রাজনীতি করে, তাই তাকে আমি তার সম্মানিত চেয়ার থেকে উঠাতে পারবো না। রকি, তোমার কি ছোটবেলার কথা মনে পড়ে? কোথায় ছিলে? ছোট্ট একটা বসত বাড়িতে থাকতে তুমি, তোমার অসুস্থ মাকে নিয়ে। আর আজ আমি তোমাকে কোথায় নিয়ে এসেছি। চাইলে কিন্তু আমি মাফিয়া কিং হতে পারতাম, আমি তা করিনি। ছোট সেই টোকাই ছেলেটাকে রাস্তা থেকে তুলে এনে বানিয়ে দিলাম মাফিয়া কিং। আর সে আমার হয়ে কাজ করবে না, আমার কথা শুনছে না, তাহলে এতে আমার কি লাভ? দেখেন সাদ্দাম ভাই, আপনার উপকারের কথা আমার মনে আছে, কিন্তু একজন ভালো মানুষকে আমি মারতে পারবো না। এখন যদি এটা করে আমি আপনার কথা অমান্য করি, তাহলে এতে আমার কিছু করার নেই। রকির কথা শুনে সাদ্দাম রেগে বলে, রকি, তোর বাবার কথা কি মনে আছে? ঢাকার টপ ধনী ছিল তোর বাবা।
আমার কাছের বন্ধু ছিল তোর বাবা। শুনবি কি হয়েছিল তোর বাবা মায়ের সাথে? রকি যেন বিশ্বাসই করতে পারছে না সাদ্দাম ভাইয়ের কাছে বন্ধু তার বাবা। রকি যেন বিশ্বাসই করতে পারছে না সাদ্দাম ভাইয়ের কাছের বন্ধু বাবা। তবে বুঝ হওয়ার পর রকি কখনো দেখেনি তার বাবাকে। মায়ের কাছ থেকে শুনেছিল তার বাবা নাকি অনেক ধনী ছিল। রকির অনেক জানার আগ্রহ ছিল তার বাবার সম্পর্কে, কিন্তু তার হয়ে ওঠেনি। তার আগেই অল্প বয়সে রকির মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। শুরু হয়ে যায় রকি টোকাই জীবন। বসতির কিছু ছেলে সাথে মিলে বোতল টোকাই করত। রকি যখন 10 বছর বয়স তখন থেকেই সাদ্দামের সাথে পরিচয়। আজ মাফিয়া কিং হওয়ার পিছনে সাদ্দামেরই অবদান আছে। রকি একটু আগে আবেগময় হয়ে সাদ্দামকে উদ্দেশ্য করে বলে, সাদ্দাম ভাই, আমার অনেক জানার আগ্রহ ছিল কে আমার বাবা, কি আমার পরিচয়, কিন্তু এখনো তা জানা হলো না। আপনি এখন আমাকে সব বলবেন। সাদ্দাম মুস্কি হেসে বলে, তোর বাবা ছিল এই শহরের টপ ধনীর মধ্যে একজন। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ভার্সিটিতে থাকতেই আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সেই মেয়েকে আমি নিজের করে পাইনি, কারণ শুধুমাত্র একমাত্র তোর বাবা। আমি সেই মেয়েকে ভালোবাসতাম, তোর বাবাও সেই মেয়েকে ভালোবাসত। মেয়েটা ছিল গরিব, তাই মেয়েটাকে কেউ মেনে নেয়নি। বাধ্য হয়ে তারা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে। কিছু বছর পর তুই পৃথিবীতে আসিস। তোর বাবা মার সম্পর্কটা ভালোবাসায় পরিপূর্ণ ছিল, যা আমার সহ্য হয় না। তাই একটা গেম খেলে তাদের সংসার ভেঙে দিই। তোর বাবা তোকে তোর মাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি গিয়েছিলাম তোর মায়ের কাছে, কিন্তু সে আমাকে ফিরিয়ে দেয়। তোর সম্পর্কে আমি সব জানতাম। চেয়েছিলাম তোকে একদিন মাফিয়া কিং বানাবো, আমার হয়ে কাজ করবি তুই। তোকে দিয়েই তোর বাবাকে মারতে চেয়েছিলাম আমি, কিন্তু তুই তাকে মারবি না, তাই আজকে তোকে এখানে ডাকা। রকি এতক্ষণ মন দিয়ে সাদ্দামের কথাগুলো শুনছিল। রকির হাতের সিগারেটটা পুড়ে প্রায় শেষ, তবুও রাগে সে জ্বলন্ত সিগারেটটা হাতে চেপে ধরে আছে। সামনে থেকে সিগারেট পকেট থেকে আর একটা সিগারেট বের করে টানতে থাকে। এভাবে বেশ গম্ভীর গলায় রকিকে বলে, আমার বাবার নাম কি, কি তার পরিচয়? বাবার সম্পর্কে জানার আগ্রহ অনেক। তোর বাবা হচ্ছে এই শহরের এমপি রফিক চৌধুরী, যাকে মারার জন্য তোকে বলেছিলাম। সাদ্দামের কথা শুনে রকি বসা থেকে উঠে দাঁড়ায়। পিছন থেকে একটা পিস্তল বের করে সাদ্দামের দিকে তাক করে। সাদ্দাম রকিকে কিছু বলে না। সাদ্দাম টেবিলের উপর হালকা ভর দিয়ে সিগারেটের প্যাকেট আর লাইটারটা নিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে লাগায়। মুস্কি হাসে, কিন্তু কিছু বলে না। রকি অবাক হয়ে সাদ্দামের এমন নীরবতা দেখে। রকি শত্রুকে সামনে রেখে সময় নষ্ট করতে চায় না, তাই সে ট্রিগারে চাপ দিবে। এমন সময় কেউ পিছন থেকে শক্ত কিছু দিয়ে রকির মাথার পিছনে আঘাত করে। রকির হাত থেকে পিস্তলটা পড়ে যায়। ডান হাতটা মাথার পিছনে চলে যায়। মাথায় ফেটে রক্ত বের হচ্ছে। রকি নিচে পড়ে যায়। সাদ্দাম হাসতে হাসতে রকির মাথার কাছে নিচু হয়ে দেখে রকির শ্বাস এখনো চলছে। সাদ্দাম বসা থেকে উঠে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে বলে, কতগুলো খুন করে মানুষকে ভয় দেখিয়ে আসল মাফিয়া কিং হওয়া যায় না। আসল মাফিয়া কিং হতে হলেই মাস্টারমাইন্ড থাকা লাগে। বুকের ভেতরে সাহসের প্রয়োজন হয়, যা এই রকির ভেতরে নেই। তোকে পাহারা দেওয়ার জন্য পালা কুত্তার প্রয়োজন হয়, কিন্তু আমি একাই 100। রকি কথাটা বলেই নিচে পড়ে থাকা পিস্তলটা হাতে পরপর 5টা গুলি করে। আশেপাশে দাঁড়ানো বডিগার্ডগুলো কারো বুকে কারো কপালে লেগে যায়। সাদ্দামের পাশে থাকা 2টা ছেলেগুলো করতে যাবে, এর আগে রকির পিস্তল থেকে 2টা বুলেট বের হয়ে 2টা বুলেটে যেয়ে তাদের কপালে লাগে। সাদ্দাম এগুলো দেখে ভয় পেয়ে যায়। সাদ্দামের হাতে থাকা অর্ধেক পুরা সিগারেট মাটিতে পড়ে যায়। রকি এক লাফে নিচ থেকে উঠে চেয়ারটা টান দিয়ে পায়ের উপর পা তুলে বসে একটা সিগারেট জ্বালায়। সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো নাক দিয়ে ছাড়তে থাকে। রকি দেখ, সবাইকে শেষ করলেও আমাকে তুই শেষ করতে পারবি না, কারণ তোকে আমি এতটুকু পর্যন্ত নিয়ে এসেছি। তুই আমাকে মারবি না। সাদ্দাম যেন কথাটা শেষ করতে পারছে না, এর আগেই রকি একটা গুলি করে। বুলেটটা যেয়ে সাদ্দামের ডান পায়ে লাগে। সাদ্দাম ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। রকি হাসতে হাসতে বলে, মাইন্ড গেম তুই খেলতে পারিসনি,
তুই আমাকে নিয়ে মাইন্ড গেম খেলতে যে আমার মাইন্ড গেমের গুটি হয়ে গিয়েছিস। আমার মা মরার আগে বলে গিয়েছিল একটা বেঈমান আমাদের সুখের সংসার ধ্বংস করে দিয়েছে। তার নাম সাদ্দাম খান, ঢাকার ছোট একটা রাজনৈতিক দলের লিডার। তখন বেঈমান কি এটা বুঝিনি, শুধু সাদ্দাম নামটা মনে রেখেছি। পৃথিবীর যেখানে থাকুক তাকে খুঁজে বের করে মারাটা আমার টার্গেট ছিল। কিন্তু 10 বছর বয়সেই তোর সাথে দেখা, চেয়েছিলাম সেখানেই তোকে মেরে দিব, কিন্তু তা করিনি। তোর একটা অফারের কথা শুনে নিজের মাইন্ডটাকে শান্ত করে মাস্টার মাইন্ড গেম খেলতে থাকি। আমি যার হাতে তৈরি তাকে আজ নিজ হাতে মারব, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব।